লেডিস অ্যান্ড জেন্টলম্যান, ওয়েলকাম টু পিআরসি ফাউন্ডেশন। আজকে আমরা অ্যাংলো সেকজন পিরিয়ড নিয়ে আলোচনা করব। অ্যাংলো সেকজন পিরিয়ডের ডিউরেশন হচ্ছে 410 সাল থেকে 1066 সাল পর্যন্ত। লেকচার শুরু করার পূর্বে আমি তোমাদের সকলকে একটা ইনফরমেশন দিতে চাচ্ছি। সেই ইনফরমেশনটা হচ্ছে এটাই যে এই লেকচারের নোটটা তোমরা যদি পড়তে চাও একদম ফ্রি অফ কস্ট, তাহলে এই ভিডিওর ডিসক্রিপশন বক্স চেক করো। ডিসক্রিপশন বক্সে এই লেকচারটার পুরো নোট ফ্রিতে দেওয়া আছে, লিঙ্ক দেওয়া আছে, সেখানে ক্লিক করলে তোমরা সেটা পড়তে পারবে। তো অ্যাংলো সেকজন পিরিয়ড ভালোভাবে বোঝার জন্য প্রথমে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে এর যে হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড, এই হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ডটা আমাদের বুঝতে হবে। তো অ্যাংলো সেকজন পিরিয়ডের হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড কেমন ছিল, আর এটাকে বোঝার জন্য আমরা অ্যাংলো সেকজন এই টার্মটাকে আগে বুঝে নিই। অ্যাংলো সেকজন এই টার্মটা দ্বারা বেসিক্যালি তিনটি জার্মান ট্রাইবকে বোঝানো হয়। তো এই তিন জার্মান ট্রাইবের নাম হচ্ছে জুটস, অ্যাঙ্গেলস এবং স্যাকজনস। এই তিনটি জার্মান যে ট্রাইব, সে ট্রাইবকে অ্যাংলো সেকজন এই টার্ম দ্বারা বোঝানো হয়, যারা ইংল্যান্ডে শাসন করতে হচ্ছে 410 সাল থেকে 1066 সাল পর্যন্ত। তো ইংল্যান্ডের পূর্ব নাম ছিল হচ্ছে ব্রাইটনস, আর ইংল্যান্ডের নাম মানে ব্রাইটনস থেকে ইংল্যান্ড নামকরণ করা হয় হচ্ছে 927 সালে। ব্রাইটনস থেকে ইংল্যান্ড নামকরণ কখন করা হয়? 927 সালে। আর 1707 সালে এই ইংল্যান্ডকে আবার গ্রেট ব্রিটেন নামকরণ করা হয়। তো অ্যাংলো সেকজন পিরিয়ডে এই অ্যাঙ্গেলস, জুটস এবং যারা স্যাকজনস আছে, এরা ইংল্যান্ডে কিভাবে এসেছিল? এরা কি ইংল্যান্ডকে আক্রমণ করেছিল, না ইংল্যান্ডে অন্যভাবে এসেছিল? তো এই তথ্যটা বেসিক্যালি অ্যাংলো সেকজন পিরিয়ডের একজন বিখ্যাত প্রোজ রাইটার, যার নাম হচ্ছে এস.টি. বেড। এই এস.টি. বেড একটা ঐতিহাসিক বই লিখেছিল, যার নাম হচ্ছে এক্লিসিয়াস্টিক্যাল হিস্ট্রি অব দ্য ইংলিশ পিপুল। এই বইয়ের মধ্যে এই যে অ্যাঙ্গেলস, জুটস এবং স্যাকজনস, এই তিনটি জার্মান ট্রাইব কিভাবে ইংল্যান্ডে এসেছিল এর উপরে একেবারে বিস্তারিতভাবে তিনি বর্ণনা করেছেন। সেখান থেকে আজকে আমরা সংক্ষিপ্ত আলোচনা করব। বেসিক্যালি ইংল্যান্ড ছেড়ে যখন রোমানরা চলে গিয়েছিল, এই রোমানরা যাওয়ার পরে ইংল্যান্ডের উপরে পিক্টস এবং স্কটি, এই পিক্টস হচ্ছে আয়ারল্যান্ডের পূর্ব নাম, আর স্কটি হচ্ছে স্কটল্যান্ডের পূর্ব নাম। অর্থাৎ পিক্টস এবং স্কটি মানে আয়ারল্যান্ড এবং স্কটল্যান্ড ইংল্যান্ডের উপরে লাগাতার আক্রমণ করছিল, বারবার আক্রমণ করছিল ইংল্যান্ডকে দখল করার জন্য। তো সেই সময়ে যে ইংল্যান্ডের রাজা ছিল, প্রধান ছিল, তার নাম ছিল হচ্ছে ভর্টিজান। এই ভর্টিজান, এই ব্যক্তি ইংল্যান্ডের যে রাজা, তিনি জার্মানিকে মিত্র দেশ হিসাবে আমন্ত্রণ জানালো যে জার্মানির এই তিনটা ট্রাইব অ্যাঙ্গেলস, জুটস এবং স্যাকজনসদেরকে, যে আপনারা আমাদের দেশে এসে আমাদের দেশকে রক্ষা করেন, কারণ পিক্টস এবং স্কটি এই দুইটি দেশ বা এই দুই জাতি লাগাতার আমাদের উপরে বারবার আক্রমণ করছে, আমরা এটাকে প্রতিহত করতে পারছি না। তো এই আমন্ত্রণে এই জার্মানি থেকে, নর্দার্ন জার্মানি থেকে জুটস, অ্যাঙ্গেলস এবং স্যাকজনস ইংল্যান্ডে আসে। ইংল্যান্ডে এসে তারা ইংল্যান্ডকে রক্ষা করে, কিন্তু এরা এদের ওয়াদা রাখতে পারে না, কারণ এরা নিজেরাই পরে ইংল্যান্ডকে শাসন করতে শুরু করে 410 থেকে 1066 সাল পর্যন্ত। তো এই অ্যাঙ্গেলস, জুটস এবং স্যাকজনস এই তিন জাতি ইংল্যান্ডকে যখন শাসন করা শুরু করেছিল, তখন এরা সমস্ত ইংল্যান্ডকে তিনটা ভাগে ভাগ করে ফেলে। তো স্যাকজনসরা সাউদার্ন ইংল্যান্ডকে কন্ট্রোলে নেয়। সাউদার্ন ইংল্যান্ডকে স্যাকজনসরা তিনটা রাজ্যে ভাগ করে। আর স্যাকজনসরা যে সাউদার্ন ইংল্যান্ডকে তিনটা রাজ্যে ভাগ করেছিল, এই তিনটা রাজ্যের তারা নামকরণ রেখেছিল হচ্ছে ইসেক্স, সাসেক্স এবং উইসেক্স। ইসেক্স, সাসেক্স, উইসেক্স এই তিনটা রাজ্যে স্যাকজনসরা ইংল্যান্ডের দক্ষিণ অঞ্চলকে ভাগ করে শাসন করতে শুরু করলো। এরপরে যারা জুট ছিল, এরা একটি রাজ্য শুধু অধিকার করেছিল, আর সেই রাজ্যটার নাম ছিল হচ্ছে কেন্ট। আর অ্যাঙ্গেলসরা পুরাই কিন্তু নর্দার্ন এবং সেন্ট্রাল ইংল্যান্ডকে দখল করে নিয়েছিল। নর্দার্ন এবং সেন্ট্রাল ইংল্যান্ডকে দখল করে নিয়ে অ্যাঙ্গেলসরা এই উত্তর এবং মধ্য ইংল্যান্ডকে চারটি রাজ্যে ভাগ করে ফেলল। আর এই চারটি রাজ্যের নাম কি? ইস্ট অ্যাংলিয়া, দ্বিতীয় নাম্বার হচ্ছে মিডল অ্যাংলিয়া, তৃতীয় হচ্ছে মার্সিয়া এবং চতুর্থ নাম্বার হচ্ছে নর্থাম্ব্রিয়া। এই চারটা রাজ্যে ভাগ করে ফেলল। তো এই হচ্ছে
অ্যাংলো স্যাক্সন পিরিয়ডের হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড। অর্থাৎ তোমাকে যদি এবার প্রশ্ন করা হয় যে আসলে অ্যাঙ্গেলস, জুটস এবং স্যাক্সনস এরা ইংল্যান্ডে কিভাবে এসেছিল, এ ধরনের যদি একটা শর্ট কোয়েশ্চেন লেখা হয় বা তোমাকে লিখতে বলা হয়, তাহলে অবশ্যই তুমি এই হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ডটা আলোচনা করে দিবে। তো অ্যাংলো স্যাক্সন পিরিয়ডে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ঘটনা ঘটেছিল তার মধ্যে যে ঘটনা সেটা হচ্ছে ডেভেলপমেন্ট অফ ওল্ড ইংলিশ ল্যাঙ্গুয়েজ। অর্থাৎ অ্যাংলো স্যাক্সন পিরিয়ডে যখন রোমানরা ইংল্যান্ডে শাসন করত তখন কিন্তু ইংরেজি সাহিত্যের কোনো উন্নয়ন তারা সাধিত করেনি। তারা তাদের নিজস্ব ভাষা, রোমানদের যে ভাষা ল্যাটিন ল্যাঙ্গুয়েজ, সেই ল্যাটিন ল্যাঙ্গুয়েজেই তারা কথা বলতো, ল্যাটিন ল্যাঙ্গুয়েজেই তারা দেশ পরিচালনা করত। কিন্তু এই অ্যাঙ্গেল, জুটস এবং স্যাক্সনস এরা এসে তারা একটা নিজস্ব ডায়ালেক্টে কথা বলতো, কিন্তু এই ডায়ালেক্টগুলো ইংরেজি ভাষার সাথে ব্যাপকভাবে মিলে গিয়েছিল। আর এই ব্যাপকভাবে মিলার ফলে কি হলো যে ওল্ড ইংলিশ ল্যাঙ্গুয়েজের ডেভেলপ হয়েছে। আর অ্যাঙ্গেলস, জুটস এবং স্যাক্সনস যে ডায়ালেক্টগুলোতে কথা বলতো সেই ডায়ালেক্টগুলোকে পরবর্তীতে 4টি ভাগে ভাগ করা হয়েছে। তো প্রথম নম্বর যে ডায়ালেক্ট, সেই ডায়ালেক্টের নাম হচ্ছে নর্থাম্ব্রিয়ান আর নর্থ ডায়ালেক্ট। দ্বিতীয় নম্বর যে ডায়ালেক্ট সেটা হচ্ছে আমেরিকান ডায়ালেক্ট। তৃতীয় নম্বর যেটা সেটা হচ্ছে ক্যান্টিস্ট ডায়ালেক্ট। চতুর্থ নম্বর হচ্ছে আলফ্রেড দ্য গ্রেট ডায়ালেক্ট। তাহলে ওল্ড ইংলিশ ল্যাঙ্গুয়েজের সূত্রপাত মূলত অ্যাংলো স্যাক্সন পিরিয়ড থেকে হয়ে থাকে। কেন? কারণ রোমানরা যখন ইংল্যান্ডকে শাসন করত তখন তারা ইংরেজিতে কথা বলতো না, তারা কিন্তু ল্যাটিন ল্যাঙ্গুয়েজে কথা বলতো। তো অ্যাংলো স্যাক্সন পিরিয়ডে কিছু গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছিল, কিছু ইম্পর্টেন্ট ফ্যাক্টস ঘটে গিয়েছিল। যে ইম্পর্টেন্ট ফ্যাক্টস বা ঘটনাগুলোর কারণে অ্যাংলো স্যাক্সন পিরিয়ডে ইংরেজি সাহিত্যের ব্যাপক সম্প্রসারণ হয়েছিল, আর সেই ইম্পর্টেন্ট ঘটনাগুলো কিন্তু জানা দরকার। প্রথম নম্বর যে ঘটনা সেটা হচ্ছে খ্রিস্টানাইজেশন অফ দ্য প্যাগান ট্রাইবস। অর্থাৎ অ্যাংলো স্যাক্সন পিরিয়ডে ইংল্যান্ডের মানুষ খ্রিস্টান ধর্মে দীক্ষিত হতে শুরু করেছিল। রোমানরা যখন ইংল্যান্ডকে শাসন করত তখন ইংল্যান্ডে প্যাগানিজম মানে বহু ঈশ্বরবাদের যে ধর্ম, সেই ধর্মটা ব্যাপকভাবে বিস্তার লাভ করেছিল। কিন্তু যখন অ্যাংলো স্যাক্সন পিরিয়ডে এই জার্মান ট্রাইবসরা যখন ইংল্যান্ডকে শাসন করতে লাগলো তখন খ্রিস্টান ধর্মের ব্যাপক সম্প্রসারণ ঘটেছিল। এটা হচ্ছে প্রথম নম্বর গুরুত্বপূর্ণ ঘটনা। দ্বিতীয় নম্বর যে গুরুত্বপূর্ণ ঘটনাটা ঘটেছিল সেটা হচ্ছে বিগিনিং অফ রিটেন লিটারেচার ইন 7th সেঞ্চুরি। মানে আমরা তো জানি হচ্ছে অ্যাংলো স্যাক্সন পিরিয়ডের যে সাহিত্যগুলো, সেই সাহিত্যগুলো অধিকাংশই হচ্ছে বেনামি সাহিত্য, অ্যানোনিমাস। অর্থাৎ যেহেতু ওরাল ট্র্যাডিশন ছিল, লোকের মুখে মুখে সাহিত্য ছিল, এটা কোনো লিখিত সাহিত্য ছিল না, যার কারণে সাহিত্যিকদের নাম কিন্তু আমরা জানতে পারি না। কিন্তু এই সর্বপ্রথম অ্যাংলো স্যাক্সন পিরিয়ডে এসে 7th সেঞ্চুরিতে এসে 7ম শতাব্দীতে লিখিত সাহিত্যের প্রচলন শুরু হয়েছিল। আর লিখিত সাহিত্যের প্রচলন শুরু হওয়ার পরেই বেসিক্যালি সাহিত্যের উন্নয়ন সাধিত হয়েছে। 3 নম্বর যে গুরুত্বপূর্ণ ঘটনাটা ঘটেছিল অ্যাংলো স্যাক্সন পিরিয়ডে সেটা হচ্ছে ডেভেলপমেন্ট অফ এডুকেশন। অ্যাংলো স্যাক্সন পিরিয়ডে শিক্ষার ব্যাপক প্রসার লাভ করেছিল। মানে ব্যাপারটা হচ্ছে এরকম যে রোমানরা যখন ইংল্যান্ডকে শাসন করত, ব্রাইটনসকে শাসন করত, তখন কিন্তু তারা শিক্ষার প্রতি গুরুত্ব দেয়নি, কারণ তারা শুধুমাত্র ইংল্যান্ডকে শাসন করতে এসেছিল। কিন্তু এই জার্মানিরা যখন ইংল্যান্ডে আসে তারা শুধুমাত্র কিন্তু ইংল্যান্ডকে শাসন করতে এসেছিল না, বরং তারা এখানে বসতি গাড়তে এসেছিল, যার কারণে অ্যাংলো স্যাক্সন পিরিয়ডে শিক্ষার ব্যাপক সম্প্রসারণ লাভ হয়েছিল। আর অ্যাংলো স্যাক্সন পিরিয়ডের সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনা যেটা সেটা হচ্ছে 5 প্রিন্সিপাল অফ লাইফস্টাইল। জীবনযাপনের জন্য এরা 5টি নীতি নির্ধারণ করেছিল। অর্থাৎ 5টা নীতি নির্ধারণের উপরে জীবনযাপন করতে হবে। তো প্রথম নম্বর নীতি যেটা ছিল রেসপন্ডিং টু নেচার, প্রকৃতির প্রতি সাড়া দেওয়া। তো প্রকৃতির প্রতি সাড়া দেওয়া বলতে যে বিষয়টাকে বোঝানো হয়েছিল সেটা হলো যেটাই যে প্রকৃতিকে রক্ষা করতে হবে, প্রকৃতিকে সমৃদ্ধ করতে হবে, প্রকৃতিকে বাঁচাতে হবে। বর্তমানে আধুনিক যুগে আসলে এই রেসপন্ডিং টু নেচার এর আলোকেই কিন্তু এনভায়রনমেন্টাল সায়েন্স এই সাবজেক্টটার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়ানো হয়ে থাকে। অ্যাংলো স্যাক্সন পিরিয়ডের দ্বিতীয় নম্বর প্রিন্সিপাল যেটা ছিল সেটা হচ্ছে লাভ অফ পার্সোনাল ফ্রিডম, ব্যক্তি স্বাধীনতার প্রতি ভালোবাসা। অর্থাৎ অ্যাংলো স্যাক্সন পিরিয়ডের লোকেরা এটা মনে করত বা এটা মানত যে যদি মানুষ ব্যক্তি স্বাধীনতাকে ভালো না বাসে তাহলে তার কোনো ক্রিয়েটিভিটি থাকবে না। এজন্য ক্রিয়েটিভিটি বৃদ্ধি করার জন্য তারা কিন্তু ব্যক্তি স্বাধীনতার উপরে প্রচণ্ড জোর দিয়েছিলেন। 3 নম্বর প্রিন্সিপাল যেটা অ্যাংলো স্যাক্সন পিরিয়ডে সেটা হলো লাভ অফ রিলিজিয়ন, ধর্মের প্রতি ভালোবাসা। ধর্মের প্রতি ভালোবাসা যদি না থাকে তাহলে মানুষ বিশুদ্ধ জীবনযাপন করতে পারবে না,
এটা অ্যাংলো সেকশন পিরিয়ডের লোকদের বিশ্বাস ছিল। এজন্য তারা ধর্মের প্রতি ব্যাপকভাবে মানে ধর্মকে তারা ভালোবাসতো। এরপরে যেটা সেটা হচ্ছে লাভ ফর ফেমিনিটি অথবা রেসপেক্টফুল অ্যাটিটিউড টু উইম্যান, মানে মহিলাদের প্রতি একটা শ্রদ্ধনীয় দৃষ্টিভঙ্গি থাকতে হবে। মহিলারা শুধু ভোগের সামগ্রী না, তারাও মানুষ, তাদেরকে ভালোবাসতে হবে এবং তাদেরকে শ্রদ্ধা করতে হবে। নাম্বার 5, 5 নম্বর যে প্রিন্সিপাল ছিল সেটা হচ্ছে স্ট্রাগল ফর গ্লোরি, গৌরবের জন্য সংগ্রাম। গৌরবের জন্য সংগ্রাম, এই প্রিন্সিপাল বা এই নীতিটাকে আমরা ন্যাশনালিজম, জাতীয়তাবাদের নীতিও বলতে পারি। অর্থাৎ দেশকে রক্ষা করার জন্য তোমাকে রিস্ক নিতে হবে, তোমাকে যুদ্ধ করতে হবে, তোমাকে সংগ্রাম করতে হবে। এই হচ্ছে অ্যাংলো সেকশন পিরিয়ডের ইম্পর্টেন্ট ফ্যাক্টস, যে ফ্যাক্টসগুলোর কারণে অ্যাংলো সেকশন লিটারেচার ব্যাপকভাবে উন্নয়ন লাভ করেছিল। এবার আমরা যেটা জানবো সেটা হচ্ছে লিটারি ফিচার্স অফ দ্য পিরিয়ড। এই যুগের যে সাহিত্যিক বৈশিষ্ট্যগুলো ছিল সেই সাহিত্যিক বৈশিষ্ট্যগুলো নিয়ে আমরা এখন কথা বলবো। প্রথম নম্বর সাহিত্যিক বৈশিষ্ট্য এই যুগের যেটা পাওয়া যায় সেটা হচ্ছে ডোমিনেশন অফ প্যাগানিজম, অর্থাৎ যে প্যাগানিজম বা প্যাগান যে ধর্ম, সেই ধর্মের কিন্তু একটা ব্যাপক বিস্তার এই সাহিত্যকর্মের মধ্যে দেখানো হয়েছে। আর এর জন্য কিন্তু অ্যাংলো সেকশন পোয়েট্রিকে মূলত দুইটা ভাগে ভাগ করা হয়েছে। প্রথম নম্বর যে ভাগ, সেই ভাগটা হচ্ছে নন খ্রিস্টান পোয়েট্রি, আর দ্বিতীয় নম্বর যেটা সেটা হচ্ছে খ্রিস্টান পোয়েট্রি। খ্রিস্টান পোয়েট্রি বলতে প্যাগানিজমকে বাদ দেওয়া, আর নন খ্রিস্টান পোয়েট্রি বলতে যেখানে প্যাগানিজমকে ফোকাস করা হয়েছে। দ্বিতীয় নম্বর সাহিত্যিক যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে স্ট্রং বিলিভ ইন ফেট, মানে ভাগ্যের প্রতি বিশ্বাস। অ্যাংলো সেকশন পিরিয়ডের যে সাহিত্য, সে সাহিত্যে এটা দেখানো হয়েছে যে ভাগ্যে যা থাকবে সেটাই ঘটবে। 3 নম্বর যে সাহিত্য সেটা হলো 3 নম্বর যে ফিচার সেটা হচ্ছে অ্যাবসেন্স অফ রোমান্টিক লাভ। অ্যাংলো সেকশন পিরিয়ডের সাহিত্যের মধ্যে রোমান্টিক লাভের কোনো নিদর্শন ছিল না, তারা রোমান্টিক মানে প্রেমে বিশ্বাস করতো না। নাম্বার 4, রেসপেক্টফুল অ্যাটিটিউড টু উইমেন, মহিলাদের প্রতি তারা শ্রদ্ধা দেখিয়েছে। অ্যাংলো সেকশন লিটারেচারে মহিলাদেরকে ব্যাপক পরিমাণে শ্রদ্ধা দেখানো হয়েছে। নাম্বার 5, লাভ ফর অ্যাডভেঞ্চার অ্যান্ড হিরোইক অ্যাক্টিভিটি। অ্যাংলো সেকশন লিটারেচার বেশিরভাগ ক্ষেত্রে অ্যাডভেঞ্চার এবং হিরোইক অ্যাক্টিভিটির উপরে কিন্তু লেখা হয়েছে। নাম্বার 6, কমপ্লিকেটেড ল্যাঙ্গুয়েজ। অ্যাংলো সেকশন পিরিয়ডের যে ভাষা, সে ভাষাটা আজকের দিনের মতো সহজ ভাষা ছিল না, প্রচলিত বা চলিত ভাষা ছিল না। এখানে যে ভাষাটা ব্যবহার করা হতো সে ভাষাটা ছিল অনেক বেশি কমপ্লিকেটেড। এবং অ্যাংলো সেকশন পিরিয়ডেই প্রথম ব্ল্যাঙ্ক ভার্সের কিন্তু প্রচলন শুরু হয়েছিল। এবং অ্যাংলো সেকশন পিরিয়ডের আরও একটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হচ্ছে ইউজ অফ আইরনি, আয়রনির কিন্তু ব্যাপক পরিমাণে ব্যবহার করা হয়েছিল। তাহলে এই সাহিত্যিক বৈশিষ্ট্যগুলো অ্যাংলো সেকশন পিরিয়ডের সাহিত্যকর্মের মধ্যে কিন্তু পাওয়া যায়। এবার আমরা যেটা জানবো সেটা হচ্ছে অ্যাংলো সেকশন পিরিয়ডের যে লিটারি ওয়ার্কস, যে সাহিত্য কর্মগুলো, সে সাহিত্য কর্মগুলো সম্পর্কে আমরা জানবো। লেডিস এন্ড জেন্টলম্যান, অ্যাংলো সেকশন পিরিয়ডে মূলত 4টি সাহিত্যকর্মের সন্ধান পাওয়া গিয়েছে। কয়টি সাহিত্যকর্মের সন্ধান পাওয়া গিয়েছে? 4টি। এই 4টি যে সাহিত্যকর্ম বা সাহিত্যিক যে বুক পাওয়া গিয়েছে, গ্রন্থ পাওয়া গিয়েছে, এর প্রথম নাম্বার যেটা সেটা হচ্ছে এক্সিটার বুক, দ্বিতীয় নাম্বার হচ্ছে জুনিয়াস ম্যানাস্ক্রিপ্ট, তৃতীয় নাম্বার হচ্ছে ভার্সিলি বুক, আর চতুর্থ নাম্বার যেটা সেটা হচ্ছে নোওয়েল কডেক্স। এই 4টি কিন্তু সাহিত্যকর্মের সন্ধান পাওয়া গিয়েছে অ্যাংলো সেকশন পিরিয়ডে। তাহলে এই 4টি সাহিত্যকর্মের মধ্যে কোনটা কাব্যগ্রন্থ, কোনটা প্রবন্ধ গ্রন্থ, এই জিনিসগুলো কিন্তু এখন জানা প্রয়োজন আছে। তো এক্সিটার বুককে অ্যাংলো সেকশন পিরিয়ডের অ্যান্থোলজি অফ পোয়েট্রি বলা হয়। অর্থাৎ এক্সিটার বুক হচ্ছে অ্যাংলো সেকশন পিরিয়ডের একটি কাব্যগ্রন্থ। আর এই কাব্যগ্রন্থের মধ্যে যে উল্লেখযোগ্য কবিতাগুলো পাওয়া যায়, সেই কবিতাগুলোর প্রথম নাম্বার হচ্ছে দ্য রুইন বার্গ অর দ্য রুইন, দ্বিতীয় নম্বর হচ্ছে দ্য ওয়ান্ডারার, দ্য সিফারার, দ্য ওয়াইফস লেমেন্ট, দ্য হাজব্যান্ডস মেসেজ, দ্য ব্যাটল অফ ম্যালডোন, ডিওর্স লেমেন্টস, উইডসিড, ম্যাগজিমস ওয়ান্স, রিডলস 1 to 59, রিডল 30b, রিডল 60, রিডল 61 to 95। এই কবিতাগুলো কিন্তু এক্সিটার বুকের উল্লেখযোগ্য কবিতা। দ্বিতীয় নম্বর কি? জুনিয়াস ম্যানাস্ক্রিপ্ট। জুনিয়াস ম্যানাস্ক্রিপ্টকে আমরা অ্যাংলো সেকশন পিরিয়ডের ধর্মীয় কাব্যগ্রন্থ বলতে পারি, কারণ এখানে যে 4টা কবিতা এই জুনিয়াস ম্যানাস্ক্রিপ্টের মধ্যে পাওয়া গিয়েছে, এই 4টা কবিতা হচ্ছে খ্রিস্টিয়ান পোয়েম। আর এই 4টা কবিতার প্রথম নাম্বার যেটা সেটা হচ্ছে জেনেসিস, দ্বিতীয় নাম্বার এক্সোডাস, তৃতীয় নাম্বার ড্যানিয়েল, চতুর্থ নাম্বার ক্রাইস্ট অ্যান্ড শ্যাটান। এই 4টি কবিতা অ্যাংলো সেকশন পিরিয়ডের এই জুনিয়াস ম্যানাস্ক্রিপ্ট এই কাব্যগ্রন্থের মধ্যে পাওয়া যায়।
তৃতীয় নম্বর যে সাহিত্যকর্ম অ্যাংলো স্যাক্সন পিরিয়ডে সেটা হচ্ছে ভার্সিলি বুক। এই ভার্সিলি বুক আসলে এটা কোনো কাব্যগ্রন্থও না, আবার কোনো প্রবন্ধ গ্রন্থও না। আসলে ভার্সিলি বুককে মিশ্রিত গ্রন্থ বলা হয়, অর্থাৎ এটা প্রবন্ধ এবং কাব্যের একটি মিশ্রিত গ্রন্থ। তাহলে ভার্সিলি বুকটা কি? ভার্সিলি বুক হচ্ছে কাব্য এবং প্রবন্ধ, এটার একটি মিশ্রিত গ্রন্থ হচ্ছে ভার্সিলি বুক। তো এই ভার্সিলি বুকের মধ্যে কিছু উল্লেখযোগ্য কবিতা পাওয়া গিয়েছে এবং এই ভার্সিলি বুকের মধ্যে 23টি গদ্য পাওয়া গিয়েছে, যে 23টি গদ্য ধর্মীয় আলোচনার উপরে লেখা হয়েছে। এই ধর্মীয় আলোচনার উপরে লেখা 23টি গদ্য ভার্সিলি বুকের মধ্যে পাওয়া যায় এবং এখানে বেশ কিছু উল্লেখযোগ্য কবিতা পাওয়া গিয়েছে। তো ভার্সিলি বুকের মধ্যে যে কবিতাগুলো উল্লেখযোগ্য পাওয়া গিয়েছে তার মধ্যে প্রথম নম্বর যেটা সেটা হচ্ছে অ্যান্ড্রিয়াস, দ্বিতীয় নম্বর হচ্ছে দ্য ফ্যাটস অফ দ্য অ্যাপোস্টলস, সোল অ্যান্ড বডি, ড্রিম অফ দ্য রুট এবং শেষ নম্বর যেটা সেটা হচ্ছে এলিনি। এই উল্লেখযোগ্য কবিতাগুলো ভার্সিলি বুকের মধ্যে অ্যাংলো স্যাক্সন পিরিয়ডের পাওয়া গিয়েছে। এরপরে যে অ্যাংলো স্যাক্সন পিরিয়ডের সাহিত্যকর্ম, সেই সাহিত্যকর্মটার নাম হচ্ছে নোওয়েল কডেক্স। নোওয়েল কডেক্সকে আমরা বিওলফ ম্যানাস্ক্রিপ্টও বলতে পারি। আসলে নোওয়েল কডেক্স এই কাব্যগ্রন্থের মধ্যে বিওলফ নামের যে মহাকাব্য ইপিক কবিতা সেটা কিন্তু পাওয়া গিয়েছে। আর তোমরা জানো বিওলফকে ইংল্যান্ডের জাতীয় কবিতা হিসাবে মর্যাদা দেওয়া হয়েছে। তাহলে এই ছিল হচ্ছে অ্যাংলো স্যাক্সন পিরিয়ডের উল্লেখযোগ্য 4টি সাহিত্যকর্ম। তাহলে প্রথম নাম্বার কি? এক্সেটার বুক, দ্বিতীয় নম্বর জুনিয়াস ম্যানাস্ক্রিপ্ট, তৃতীয় নম্বর ভার্সিলি বুক, আর চতুর্থ নম্বর হচ্ছে নোওয়েল কডেক্স। এবার আমরা ফোকাস করব অ্যাংলো স্যাক্সন পিরিয়ডের ফেমাস রাইটার্স এবং ফেমাস পোয়েটদের উপরে। অ্যাংলো স্যাক্সন পিরিয়ডে বেসিক্যালি 5জন বিখ্যাত সাহিত্যিক কে পাওয়া যায়। তার মধ্যে প্রথম নম্বর হচ্ছে কিডমন্ড। কিডমন্ড হচ্ছে অ্যাংলো স্যাক্সন পিরিয়ডের একজন খ্রিস্টান কবি, বা আমরা কিডমন্ডকে অন্য ভাষায় অ্যাংলো স্যাক্সন পিরিয়ডের একজন ধর্মীয় কবি বলতে পারি। আর বেসিক্যালি কিডমন্ড হিম লিখত, হিম মানে হচ্ছে ভজন সঙ্গীত লিখতে হচ্ছে কিডমন্ড। আর কিডমন্ডকে অ্যাংলো স্যাক্সন পিরিয়ডের মিল্টন বলা হয়ে থাকে। আর মিল্টন আমরা জানি ইংরেজি সাহিত্যের মহাকবির নাম হচ্ছে মিল্টন। এই জন্য কিডমন্ড এতই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল যে হিম লেখার মাধ্যমে যে তাকে মিল্টনের সমান মর্যাদা কিন্তু দেওয়া হয়েছে পরবর্তী। এরপরে উল্লেখযোগ্য যে কবি তার নাম হচ্ছে সিনিওলফ। সিনিওলফ অ্যাংলো স্যাক্সন পিরিয়ডের একজন উল্লেখযোগ্য কবি এবং অ্যাংলো স্যাক্সন পিরিয়ডে সিনিওলফ বেসিক্যালি 4টি কবিতা লিখেছিল। আর তার এই 4টি কবিতার প্রথম নম্বর হচ্ছে এলিনি, দ্বিতীয় নম্বর হচ্ছে দ্য ফ্যাটস অফ দ্য অ্যাপোস্টলস, তৃতীয় নম্বর হচ্ছে ক্রাইস্ট টু, আর চতুর্থ নম্বর হচ্ছে জুলিয়ানা। তো এলিনি এই কবিতাটা অনেক বড় কবিতা, 1321 লাইনের একটি কবিতা। আর দ্য ফেটস অফ দ্য অ্যাপোস্টলস এই কবিতাটা খুব বেশি বড় না, এটা 122 লাইনের একটি কবিতা। এবং এই দ্য ফেটস অফ দ্য অ্যাপোস্টলস এই কবিতাকে কিন্তু এই যে সাহিত্য বা কবিতা, এই কবিতাটাকে ভ্যারিফাইড মার্টিরোলজি বলা হয়ে থাকে। আসলে মার্টিরোলজি বলতে কি? মার্টিরোলজি শব্দের অর্থ হচ্ছে শহীদবাদ বা শহীদ তত্ত্ব, অর্থাৎ যে গ্রন্থে শহীদদের জীবনী তুলে ধরা হয় সেই গ্রন্থকে মার্টিরোলজি বলা হয়ে থাকে। আর এই মার্টিরোলজি কেন? কারণ দ্য ফেটস অফ দ্য অ্যাপোস্টলস এই কবিতাতে সিনিওলফ বেসিক্যালি 12 জন খ্রিস্টান যাজকের যে ধর্মীয় মিশন এবং মৃত্যু সেটাকে কিন্তু দেখিয়েছেন। এরপরে উল্লেখযোগ্য যে সাহিত্যিক অ্যাংলো স্যাক্সন পিরিয়ডে তার নাম হচ্ছে এস.টি. বেড দ্য ভ্যানারেল। এস.টি. বেড, সম্মানীয় এস.টি. বেড মানে সেন্ট বেড। এই সম্মানীয় সেন্ট বেড বেসিক্যালি অ্যাংলো স্যাক্সন পিরিয়ডের ইতিহাসকে তুলে ধরেছিল। আর তিনি যে অ্যাংলো স্যাক্সন পিরিয়ডের ইতিহাসকে যে গ্রন্থে তুলে ধরেছেন সেই গ্রন্থটার নাম হচ্ছে এক্লেসিয়াস্টিক্যাল হিস্ট্রি অফ দ্য ইংলিশ পিপল। ইংলিশ পিপলদের যে এক্লেসিয়াস্টিক্যাল মানে কি? স্বর্গীয় ইতিহাস তুলে ধরেছেন। এটাই হচ্ছে তার উল্লেখযোগ্য সাহিত্যকর্ম। এরপরে যিনি বা যার নাম অ্যাংলো স্যাক্সন পিরিয়ডে পাওয়া যায় তিনি সর্বাধিক প্রসিদ্ধ। তিনি আসলে একজন শুধু সাহিত্যিক না, তিনি অ্যাংলো স্যাক্সন পিরিয়ডের একজন শাসক ছিলেন। ইংল্যান্ডকে তিনি শাসন করেছেন, দীর্ঘদিন ধরে শাসন করেছেন, প্রায় 30 বছর ধরে কিন্তু ইংল্যান্ডকে তিনি শাসন করেছেন। আর তার নাম হচ্ছে আলফ্রেড দ্য গ্রেট। আলফ্রেড দ্য গ্রেটের শাসনামল ছিল হচ্ছে 871 সাল থেকে 899 সাল পর্যন্ত। আলফ্রেড দ্য গ্রেট বেসিক্যালি উইসেক্সের রাজা ছিলেন। অ্যাংলো স্যাক্সন পিরিয়ডে যে উইসেক্স কিংডম, এই উইসেক্স কিংডমের রাজা ছিলেন হচ্ছে আলফ্রেড দ্য গ্রেট।
এবং আলফ্রেড দ্য গ্রেট ইংল্যান্ডকে দীর্ঘ 30 বছর শাসন করেছেন, ইংল্যান্ডকে বিভিন্ন ধরনের আক্রমণ থেকে প্রতিহত করেছেন। এবং আলফ্রেড দ্য গ্রেটের অবদানেই কিন্তু অ্যাংলো স্যাক্সন পিরিয়ডে সর্বপ্রথম শিক্ষার সম্প্রসারণ লাভ করেছিল। কারণ আলফ্রেড দ্য গ্রেটের জীবনের ফিলোসফি এটা ছিল যে শিক্ষা মানে ইলিটারেসি, নিরক্ষরতা হচ্ছে একটা পাপ, আর শিক্ষিত না হলে মানুষ কখনোই সুন্দরভাবে জীবনযাপন করতে পারে না। এই জন্য শিক্ষার প্রসারের জন্য আলফ্রেড দ্য গ্রেট ব্যাপক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। আর শিক্ষার সাথে সাথে তিনি সাহিত্যিক হিসেবে যে ভূমিকা পালন করেছিলেন, তার শাসনামলে তিনি 890 সালে অ্যাংলো স্যাক্সন ক্রনিক্যাল লেখার উদ্যোগ নিয়েছিলেন এবং এই অ্যাংলো স্যাক্সন ক্রনিক্যালকেই কিন্তু সর্বপ্রথম ইংরেজি সাহিত্যের গদ্য রচনা বা গদ্য সাহিত্য হিসাবে গণ্য করা হয়ে থাকে। এরপরে যে সাহিত্যিকের নাম পাওয়া যায় তার নাম হচ্ছে এলফ্রিক। এলফ্রিক তিনিও একজন প্রোজ রাইটার ছিলেন। তিনি বেসিক্যালি ধর্মীয় আলোচনা থেকে প্রোজ লিখতেন, আর তিনি 10ম শতাব্দীতে লিখতেন। আর এর প্রোজ রাইটিংগুলো মূলত ছিল হচ্ছে ধর্মীয় চেতনাকে জাগ্রত করার জন্য তিনি প্রোজ সাহিত্য লিখতেন। তো আশা করছি তোমরা লেকচারটা মানে অনেক এনজয় করেছো। তো শেষ করার আগে তোমাদেরকে আবারও ইনফরমেশনটা দিতে চাই যে তোমরা যদি এই লেকচারটার পুরো নোট পড়তে চাও তাহলে ভিডিওর ডেসক্রিপশন বক্সে চেক করো। ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেখো, সেখানে লিঙ্ক দেওয়া আছে, আর লিঙ্কে ক্লিক করলেই কিন্তু তোমরা আমাদের ওয়েবসাইটে চলে যাবে। পুরো নোটটাই কিন্তু তুমি বিলকুল মানে ফ্রি অফ কস্টে কিন্তু পড়তে পারো।